আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের চতুর্থ ব্যাচের আজকে দ্বিতীয় ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল আরবি হরফ পরিচিতি এবং তার অনুশীলন। তো আজকে সবার আগে হচ্ছে আমরা পড়া নিব। আচ্ছা, তো সবার আগে জিজ্ঞেস করছি, আসমানুর আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আপু আপনি আমাদেরকে আরবি আসসালামু হরফগুলো। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আসমানুর আপু, আপনি হরফগুলো দেখে দেখে সুন্দর করে বলেন তো। আচ্ছা আপু। আলিফ, বা, তা, সা, আপু এটা সা হবে না, আরো নরম হবে। সা, 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 সা। সা, না, এটা হচ্ছে একদম পাতলা হবে, সিনের মতো হবে না, জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে, জিহ্বার আগাটা উপরের দাঁতের সাথে পাতলা করে লাগবে। সা। সা, আপু খেয়াল করি, জিহ্বার আগা উপরের দাঁতের যে আগার সাথে লাগবে, জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগবে। স্যা, এরকম নরম করে কোমল ভাবে উচ্চারণ হবে। স্যা, সা, স্যা। সা, একটু একটু হচ্ছে। স্যা, সা, স্যা। সা, আচ্ছা, জিম, আরো শক্ত হবে। জিম, জিম, জিম। জিম, ওকে। হা, 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 হা। হা, জি। খ, দাল, জাল, জালটাও ঠিক ছায়ের মতো নরম হবে, সিস্টেমটা একই হবে, জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগবে। জ্যাল, জাল, আরো নরম হবে আপু। জ্যাল, জাল, জ্যাল। জাল, যা হবে না, যা বললে র যা হয়ে যাবে, এটা একদম ছায়ের মতো নরম হবে, পাতলা হবে। জ্যা, জ্যা, জ্যাল। জা, জি, জাল, এই তো, জ্যাল। জাল, জি। র, জা, শিন, না, এটা তো সিন হবে। সিন, জি। শিন, সদ, দদ, ত, জা, জোয়া না আপু, জ, জ। জ, জ, আইন, আইন না, আইন, আইন, আইন। আইন, জি। গইন, ফা, কফ, 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 কাফ, এটা একদম পাতলা হবে, নর্মাল। কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও। ওয়াও, জি। হা, হুম। হামজা, ইয়া, ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদেরকে শোনাবেন আফ্রিদা আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ظا، ظا، عين، غين، فا، قاف، كاف، لام، মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ আপু, আপনার পড়া আজকে অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপু আপনারা অনেকে বারবার ভিডিও অন করে ফেলতেছেন, এটা অবশ্যই করবেন না, কারো ক্যামেরা অন করবেন না। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। পড়া পারবো? জি আপু বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল হবে না আপু, দাল, আলিফ এবং হামজা ছাড়া সবগুলো হরফের টান হবে। দাল। দাল, না। দাল, জি। দাল, র, ঝা, আচ্ছা আপু, সিন, এই যে খেয়াল করি খেয়াল করি, এই যে যা, যা হরফটার মধ্যে বাতাস বের হবে না, ঝা এরকম হবে না, বাতাস আটকায় থাকবে, উচ্চারণ হবে জ্যা। ঝা, হ্যাঁ, বাতাস বের হবে না। ঝা, না না, ঝা বললে বাতাস বের হচ্ছে, খেয়াল করবেন, বাতাস বের হবে না। জ্যা। ঝা, জি আপু, ঠিক এইভাবে।
জ্যা। জা মনে রাখতে হবে, বাতাস বের হবে না। শিন শিন সদ দদ ত জ ব্যাস ব্যাস। আপু একটু আইন ধীরে সুস্থে পড়েন, খেয়াল করেন। এটা আবার বলেন, ত এর পরে এটা কি? জ ল। জ খেয়াল করি, আমরা যে জাল পরে আসছি, এই জালটাই মোটা করে ল হবে। ল। জ খেয়াল করি, খেয়াল করি, জাল থেকে ল। জাল। ল। ল। জ জ ওকে, হ্যাঁ। আইন গইন ফা কফ কাফ আপু টান লাম আরো সুন্দর করে টান হবে। কফ। ক্যাফ। কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা ইয়া আচ্ছা, মাশাআল্লাহ আপু, যেগুলো ভুল বললাম সেগুলো খেয়াল করে ঠিক করে ফেলবেন। আচ্ছা, এখন পড়া বলবেন সাবিনা সুমি আপু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এবার মারিয়া আপু পড়া বলবেন। আলিফ ব্যাস ব্যাস। বা আপু আলিফ, শুনেন, আলিফ এবং হামজা দুই হরফে টান হয় না, তাড়াতাড়ি বলতে হয়। আলিফ। আলিফ আলিফ। আলিফ জি। বা তা সা জিম হা হ দাল না না আপু, জাল টান হবে। দাল। দাল জাল র জা সিন শিন সাদ ও, সোয়া হবে না, দোয়া সদ। صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم ميم نون واو واو همزة يا আচ্ছা আপু, এটা হাম জা হবে না, হাম জাহ। হাম জাহ কি হবে আপু? হামজা। রাইট। همزة ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আহ আরবি আপু। আপু শুনতে পাচ্ছেন? আপু ওকে, ঠিক আছে আপু, আপনি বলেন। বিসমিল্লাহিররহমানিররহিম আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা আপু এটা এটা আরো খেয়াল করেন, সিন বাতাসটা আটকে থাকবে। জ্যা। জা না না, যা হবে না। জিহ্বার আগা নিচের দাঁতের পিছনে লাগবে। জিহ্বার আগা নিচের দাঁতের পিছনে লাগবে। জ্যা। জা শক্ত করে উচ্চারণ হবে। জ্যা। জ্যা। একটা ঝিরঝির আওয়াজ হয়। জ্যা। জা জ্যা। জা খেয়াল করে আপু। জ্যা। জা না না, এটা জিমের মতো হবে না, জিমের মতো হবে না, শক্ত হবে কিন্তু জিমের মতো না। যা। জিহ্বার আগা নিচের দাঁতের পিছনে লাগবে। যা। জা এই তো, আস্তে আস্তে হচ্ছে। জা যা। জা যা। জা আচ্ছা। সিন শিন সদ দদ ত র আইন অইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা আপু, ইয়া হামজা। হামজা। হামজা যা হামজা উচ্চারণ হবে, হ্যাঁ।
হামজা হামজা মানে হাম এর পরে শব্দটা জিমের মতো হবে না, এই জায়ের মতো হবে। হামজা। হামজা জা জা এটা আমরা যা শিখলাম না একটু আগে, যা এই যা জি হামজা আপু উচ্চারণের মধ্যে যা আছে। হামজা। হামজা হামজা। হামজা তারপরে ইয়া আপু আপনাকে যা হরফটা নিয়ে আরো মেহনত করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে যা হরফটা। ঠিক আছে আপু? জি আপু আচ্ছা, ইনশাআল্লাহ এখন পড়া বলবেন হচ্ছে জেসমিন আপু। Bismillahirrahmanirrahim. Alif, ba, ta, sa, jim, ha, kha, dal, zal, ro, za, sin, তার একটু খেয়াল করি আপু। জে za, একটু শক্ত হবে। জে za, জে sa, হ্যাঁ, জে। za, ওকে। sin, shin, صاد, ضاد, ضا, ظا, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, واو, ها, হামজা, ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে পড়া বলবেন হলো মনিকা আপু, জি আলোকিত। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা জিম আপু জি জিম। সরি না না, জিম জিম না, আমরা বাংলাতে অহরহ হুম, জ শব্দ হরফটা উচ্চারণ করি, বর্গীয় জ। জি জামা, জুতা ইত্যাদি সব জায়গায় বলি, ওইখান থেকেই হ্যাঁ জিম। জিম, জিম এটা ভুলবেন না। জিম। আচ্ছা জিম ওকে, হ্যাঁ। হা এটা হলো আপু গলার মাঝখানে চাপ লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হা হা হ্যাঁ। হা আরো 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 মানে আরো চাপ হবে গলার মাঝখানের দিকে। হ্যাঁ, হ্যাঁ। হা জি আপু। হা ওকে। হ দাল জাল র ঝা এখানে বাতাস বের হবে না। জে সরি জা জে জা জি। সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ লাম মিম এটা কি আপু? মিম মিমের পরেরটা কি? নুন ওয়াও হা হামজা ইয়া আচ্ছা, মাশাআল্লাহ। সুহানা মুস্তাফা আপু, শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করব জি আপু। আলিফ বা তা সা জিম হ হ দাল জাল র জ জি আপু, এটা কি হবে? জ না না, এটা জা হবে। জা। জা জি জা জি সিন শিন صاد ضاد ط ظ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে লাইলা আপু, শুনতে পাচ্ছেন? লাইলা আরজু আপু, আপনি শুনতে পাচ্ছেন? উম আচ্ছা। তারপরে বাকি অনেকের তো এখনো নাম সেট করা হয় না, আমি ডাকবো কিভাবে বুঝতেছি না। মাহফুজ আপু আছেন? তারপরে হচ্ছে আয়েশা আপু, আপনি আছেন আপু? সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার নাম? মাহফুজ আক্তার। আপুর নামটা অতি শীঘ্র ঠিক করে ফেলবেন। আচ্ছা, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা জিম হা খ দাল 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 জাল র জা জা জাইন শিন صاد ضاد طا ظ عين غين فا قاف কফ قاف
কফ কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে লাইলা আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, আপু খ, হ্যাঁ জি, হ্যাঁ হা, খ, দাল, জাল, র, জা, শিন, সদ, দদ, ত, জা, জি আইন, আপু এটা কি হবে? জিম, না এটা হবে, হ্যাঁ তয়ের পরে ত, জা, জ। জ জা, খেয়াল করি। জ জ, এটা হচ্ছে এই যে জাল, জাল থেকে হ্যাঁ, জ। জ, জালটা যেভাবে নরম করে বলতেছি ওভাবে নরম করে হবে, জাস্ট একটু গোল হয়ে মোটা হবে। জ জ, জ জ, খেয়াল করি আপু, জ এরকম শক্ত হবে না, এটা জালের মতো নরম। জাল থেকে জা, জ, জা, জ, জ। জ, হ্যাঁ জ, জ। জ, জি তারপরে আইন, আইন। আইন, আপু আইন এটা দুই রকম উচ্চারণ হচ্ছে, একসাথেই হবে। আইন। আইন, আ মানে শুরুতেই গলার মাঝখান থেকে উচ্চারণ আসবে। আইন। আইন, আইন। আইন, জি আইন, তারপরে গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে কি আরিফা আপু আছেন? দেন হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আরিফা আপু বলছেন? জি। আচ্ছা জি আপু শুরু করেন। আলিফ, বে, আপু তা, বেশি বাঁকা হয়ে গেছে। বা বে, বা বে, আর একটু মুখটা খুলে পড়তে হবে। বা বে, ইয়েস হ্যাঁ। তে, সে, জিম, হ্যাঁ, খ, দেল, জেল, র, জে, জে আপু সিন, এটা খেয়াল করি। জে জে, জে জে, জে জে, একটু শক্ত হবে আপু। জে জে, জি সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فاء قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। আপু আর কি কেউ বাকি আছেন? আচ্ছা আজকাল একজন নতুন আপু যুক্ত হয়েছেন, শাম্মী ইসলাম। আপু আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আপু আলহামদুলিল্লাহ। আপু আপনি তো আজকে নতুন আসছেন, আপনি কি হরফগুলো শোনাবেন আজকে না পরে শোনাবেন? শোনাতে চাই। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, আচ্ছা জাল, আপু একটু র। একটু কথা বলি, একটু কথা বলি। এই যে আলিফ বা তাসার মধ্যে শুধুমাত্র আলিফ এবং হামজা এই দুইটা হরফ তাড়াতাড়ি করে বলতে হয়, আর এটা বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো হরফ ধীরে ধীরে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে বলেন। আলিফ তাড়াতাড়ি, বাকি সবগুলো জি, ধীরে ধীরে টান দিয়ে পড়তে হবে। আচ্ছা। জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা আপু আপনার আজকের ক্লাস প্রথম হিসাবে পড়া শোনানো সুন্দর হয়েছে, কিন্তু হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই আমাদের প্রথম ক্লাসটা ভিডিও দেখে নিবেন। দেখে হচ্ছে ওখানে তো হরফের মাস্ক ছিল, পুরো ক্লাসটা করলে আপনার হরফগুলো আরো ক্লিয়ার হবে। দেন হচ্ছে আবার হরফগুলো নেক্সটে যখন শুনবো তখন ইনশাল্লাহ আরো ভালো শোনাইতে পারবেন। বুঝতে পারছেন আপু? ইনশাল্লাহ আপু। আচ্ছা আপু
তারপরে মুক্তা কবির আপু, আপনি কি আছেন এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি কি মুক্তা কবির বলছেন? জি আপু, ও বলছিলাম। আচ্ছা, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি তো আজকে নতুন জয়েন হয়েছেন, আপনি কি আরবি হরফ আজকে শোনাতে চান নাকি প্র্যাকটিস করে পড়া শোনাবেন? আপু আমি শুনাই, আমার ভুলটা ধরে দেন। ঠিক আছে, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, জিম, টান হবে। জিম, জিম। জিম, হা, খ, দাল, আপু দাল জাল, হবে না, দাল। দাল, জাল, র, ঝা, আপু ঝা, এখানে বাতাস বের হবে না, যা। জা, জা, সিন, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কাফ, আপু কাফ হবে না, কফ। কফ, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, টান হবে না, হামজা। হামজা, ওকে, ঠিক আছে আপু, হামজা, ধন্যবাদ। ইয়া। আচ্ছা ঠিক আছে আপু, আশা করি সবার পড়া নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সামনের দিকের পড়া দেখবো। আপু সবাইকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, এখন জি। সবাই ডিসকাস করবেন, যেহেতু এখন আমরা নতুন পড়া পড়বো। আচ্ছা, আমাদের আজকের পড়া হচ্ছে দ্বিতীয় পাঠ, মাখরাজের বিবরণ। মাখরাজ কি জিনিস? মাখরাজ হলো যে হরফ, হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে ওই জায়গাটার নামই হচ্ছে মাখরাজ। প্রত্যেকটা হরফ উচ্চারণের একটা নির্দিষ্ট জায়গা আছে। হ্যাঁ, কোনো কোনো হরফ জিহ্বা থেকে উচ্চারণ হয়, কোনো হরফ গলা থেকে উচ্চারণ হয়, কোনো হরফ শুধুমাত্র ঠোঁট থেকে উচ্চারণ হয়। তো এই প্রত্যেকটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে হরফের মাখরাজ। মাখরাজের শাব্দিক অর্থ হচ্ছে বের হওয়ার জায়গা বা উচ্চারণের জায়গা। সেই হিসাবে হরফ উচ্চারণের জায়গাকেই মাখরাজ বলে। হরফ উচ্চারণের জায়গাকে কি বলা হয় আপু? মাখরাজ বলে। মাখরাজ বলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বলে। মাখরাজের বিবরণ, মাখরাজ পরিচিতি। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কাকে বলে? হরফ হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হ্যাঁ, আচ্ছা বলে। মাশাআল্লাহ। আরবি হরফ 29টি, মাখরাজ হলো 17টি। অতএব এক জায়গা থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, এর মানে একই মাখরাজ থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়, এজন্যই হরফ বেশি মাখরাজ কম। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 17টি মাখরাজ। মাখরাজ হচ্ছে 17টা, কিন্তু 17টা মাখরাজের মাখরাজ মুখের 5টি জায়গার সঙ্গে সম্পৃক্ত। আপু আমি যখন কথা বলি তখন সবাই চুপ থাকবেন, যখন কথা বলতে বলি তখন বলবেন, নতুবা বিশৃঙ্খল হয়ে যাবে। আচ্ছা, 17টি মাখরাজ মুখের 5টি জায়গার সাথে সম্পৃক্ত। সেই 5টি জায়গা কি কি? 1 নাম্বার কণ্ঠনালী, 2 নাম্বার দুই ঠোঁট, 3 জিহ্বা, 4 মুখের খালি জায়গা, 5 হচ্ছে নাকের পাশে। এই 5টা হচ্ছে মৌলিক পয়েন্ট। এই 5টা পয়েন্ট থেকেই 17টা মাখরাজ। এই 5টা পয়েন্ট থেকেই শাখা প্রশাখা হয়ে মোট মাখরাজের সংখ্যা কতটি? 17টি। কয়টি আপু? 17টি। তাহলে এবার আমরা একটু 5টা জায়গা একটু ভালো করে পড়ি। কণ্ঠনালী, দুই ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের বাসি। মুখে খালি জায়গা, নাকের বাসি। আপনারা সবাই বলেন তো দেখি। কণ্ঠনালী, সোনালী, দুই ঠোঁট, মুখের খালি জায়গা, নাকের মুখের বাসি। খালি জায়গা, নাকের বাসি। আবার বলেন। কণ্ঠনালী, দুই ঠোঁট, দুই জিহ্বা, ঠোঁট, মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা, নাকের বাসি। আচ্ছা, এই 5টা জায়গা থেকে 17টা মাখরাজ হবে, 17টা মাখরাজ থেকে 29টা হরফ উচ্চারণ হবে। আচ্ছা, হিসাব সহজ। আচ্ছা, এবার আমরা শুরু করি মাখরাজের বিস্তারিত বিবরণ। আমি যেটা করব, আপনাদেরকে মাখরাজ গুলো একদম ডিটেলসে বুঝাই দিব, ধরাই দিব। বাদ বাকি সামনে মনে রাখার জন্য মুখস্থ করা, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আস্তে আস্তে ভালো মতো রিভিশন দিলে অটো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো 1 নাম্বার মাখরাজ প্রথমে হচ্ছে কণ্ঠনালী দিয়ে শুরু হচ্ছে। তো কণ্ঠনালী বলতে আমরা বুঝি যে আমাদের যে গলা, এই গলাটা হচ্ছে কণ্ঠনালী। এই গলার মধ্যে 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে গলার নিচের দিক, 2 গলার মাঝখান, 3 গলার উপরের দিক। গলার উপরের দিক বলতে চিবুকের নিচের যে অংশ সেটা বোঝাচ্ছে। আচ্ছা, তো প্রথম মাখরাজ হলো
কণ্ঠনালীর নিম্নভাগ থেকে, গলার নিচের দিক থেকে, বুকের উপরে গলার নিচ, হ্যাঁ, কণ্ঠনালীর নিম্নভাগ থেকে দুইটা হরফ উচ্চারণ হয়। কি কি? হামজা, হা, হামজা, হা। হামজা, এবার আপনারা সবাই আমার সাথে পড়বেন। এক নাম্বার, হ্যাঁ, বাস বাস। আপনারা সবাই আমার সাথে পড়বেন, তাহলে দেখবেন খুব দ্রুত আরো বুঝবেন। 1 নাম্বার মাখরাজ, কণ্ঠনালীর নিম্নভাগ থেকে হামজা, হা। হামজা, এটা একটু খেয়াল করি, আস্তে, এলোমেলো না করি, কেউ এলোমেলো না করি। আপু 1 মিনিট, এলোমেলো না করি, আমার সাথে জাস্ট একবারই জোরে বলবেন। আচ্ছা, হামজা, হা, এখানে একটু খেয়াল করি। হামজা, এটা মূলত যখন আমরা শব্দের মধ্যে যখন হামজাটাকে শব্দের মধ্যে পড়বো, তখন তার উচ্চারণটা হবে আ, ই, উ, এই ধরনের। আর হা তো স্পষ্ট। তো এই যে আ এবং হা, দুইটা উচ্চারণই আসছে একদম গলার নিচের থেকে, ঠিক আছে, গলার ডাউন থেকে। হামজা, হা, হামজা, হা। বলেন দেখি হরফ দুটো। হামজা, 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 আগে পিছে বলবেন না, আগে পিছে বলবেন না, একসাথে বলবেন। অনেকে অনেক পরে শুরু করে, এটা দরকার নেই, একসাথে সবাই বলবেন, সুন্দর শোনাবে। আচ্ছা, তো এটা তো সহজ। তারপরে হচ্ছে 2 নাম্বার মাখরাজ। 2 নাম্বার মাখরাজ হলো কণ্ঠনালীর মধ্যভাগ থেকে, গলার মাঝখান থেকে দুইটা হরফ উচ্চারণ হয়। আগে ভালো করে বুঝেন, তারপরে পড়বেন। আচ্ছা, প্রথমত কি? আইন। ওই যে আমরা বারবার বলি হা এবং আইন, এখন আমি পড়তে বলি নাই, বুঝতে বলছি। হা এবং আইন বলার সময় গলার মাঝখানের দিকে প্রেসার হয়, গলার মাঝখানে চাপ হয়। আর এই গলার মাঝখানটাই হচ্ছে আইন এবং হায়ের মাখরাজ। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন, হা। এবার পড়েন। এই যে মাহমুদ আপু সবার শেষ করার পরে শুরু করছেন, আপু এলোমেলো করবেন না, একসাথে পড়বেন। আইন, 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 আপনারা কি পড়তে গিয়ে বুঝতে পারছেন যে হরফটা যে গলার মাঝখান থেকে আসতেছে? না বুঝলে বলবেন, মাখরাজের সাথে খাপ খাওয়াতে না পারলে বলবেন। আচ্ছা, আরেকবার। আইন, হা। আচ্ছা, মাশাআল্লাহ। এবার হচ্ছে 3 নাম্বার মাখরাজ, কণ্ঠনালীর উপরিভাগ থেকে, চিবুকের নিচের যে অংশটা, মানে গলার একদম উপরের দিকে, এটা বলা হয়েছে। তো এখান থেকে দুটো হরফ আসে, গইন এবং খ। আপনারা বোঝার জন্য পড়ার সময় হাতটা গলার দিকে রাখবেন, তাহলে বুঝবেন যে উচ্চারণটা কোন জায়গা থেকে আসতেছে। দেখবেন যে গইন এবং খ পড়ার সময় গলার যে উপরের দিকটা কাঁপে, মানে এখান থেকে উচ্চারণটা আসতেছে। তাহলে এবার আমি পড়ি, মনোযোগ দিয়ে শুনেন, তারপরে বলবেন একসাথে। গইন, খ। আপনারা সবাই গলায় হাত দিয়ে চেক করবেন কোন জায়গাটা কাঁপতেছে, তাহলে ভালো বুঝবেন। গইন, খ। গইন, খ। আপু আপনারা কি বুঝতে পারছেন যে গইন এবং খ গলার কোন জায়গা থেকে আসছে? জি, বোঝা যাচ্ছে। উপরিভাগ থেকে, কণ্ঠনালীর উপরিভাগ থেকে। ধন্যবাদ আপু। এবার আসেন, এবার হচ্ছে আমাদের কণ্ঠনালীর চ্যাপ্টার শেষ। ওই যে মুখের 5টা জায়গার মধ্যে প্রথমটা ক্লোজ, ঠিক আছে। এবার আসবে হচ্ছে, এবার 2 ঠোঁট না, এবার আসবে হচ্ছে জিহ্বা থেকে। জিহ্বা থেকে হচ্ছে এখন লাগাতার 10টা মাখরাজই আসবে শুধু জিহ্বা থেকে। আচ্ছা, আমরা একে একে পড়ি। প্রথমত হচ্ছে 4 নাম্বার মাখরাজ, খেয়াল করি। কণ্ঠনালীর মতো জিহ্বার মধ্যেও 3টা পয়েন্ট। কণ্ঠনালীর মধ্যে যেরকম ছিল যে নিচে, মাঝখানে, উপরে, জিহ্বারটা বলা হবে আগা, জিহ্বার আগা, জিহ্বার মাঝখান এবং জিহ্বার গোড়া। কুচি কুচি হচ্ছে কোন জায়গায়?
আর ওখানে আওয়াজ হবে, উনি মিউট করে রাখবেন। আচ্ছা, তো জিহিবার আগা হচ্ছে যেটা জিহিবার সামনের অংশ, চিকন অংশ। জিহিবার মাঝখান মানে মাখরাজ, সরি, জিহিবার মাঝখান মানে জিহিবার যে মোটা অংশ। আর জিহিবার গোড়া মানে হচ্ছে আলা জিহিবার কাছাকাছি যে অংশটা, এটা হচ্ছে জিহিবার গোড়া। তো এই জিনিসটা মাথায় রাখা গুরুত্বপূর্ণ। জিহিবার আগা, জিহিবার মাঝখান, জিহিবার গোড়া। আগা, মাঝখান এবং গোড়া। বুড়া পার্থক্য বুঝে করতে হবে। জিহ্বা তো আর টাচ করে বোঝা যাবে না, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে জিহ্বার গোড়া, ঠিক আছে? আর জিহ্বার গোড়া মানে কি? ভিতরের দিকের অংশটা। জিহ্বার গোড়া কি করতে হবে? উপরের তালুর সাথে লাগিয়ে। জিহ্বার গোড়াটা মানে তার বরাবর যে তালুটা আছে, ঠিক আছে, জিহ্বার গোড়া যেখানে, ওইখানের বরাবর তালুর সঙ্গে লাগবে। জিহ্বার গোড়া উপরের তালুর সাথে উপরে লাগিয়ে। তালুর সাথে লাগিয়ে। হ্যাঁ, বুঝি, আমরা নীরবে আগে বুঝি। জিহ্বার গোড়া উপরের তালুর সাথে উপরে লাগিয়ে। তালুর সাথে হ্যাঁ, লাগিয়ে। মেন্টালি চিন্তা করলে দেখবেন যে খুব দ্রুত বোঝা যায়। সেটা কি উচ্চারণ হবে? আচ্ছা, এটা একটু সহজে সহজে বোঝার জন্য বলি। কফ বলার সময় দেখবেন হালকাটা ধাক্কার মতো উচ্চারণ হয়। ধাক্কাটা কিভাবে হয়? কারণ মানে জিহ্বার গোড়ার দিকে তো আমাদের যে ছোট একটা জিহ্বা থাকে, যেটাকে বাংলায় আলা জিহ্বা বলে বা অন্য কিছু বলতে পারে। তো ওইটার সাথে একটা টাচ হয়, এই জন্য ধাক্কাটা লাগে মূলত। তো জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে কফ। সবাই বলেন কফ, কফ। না, এটা শুধু ক হবে না, শুধু ক বললে হবে না, ওই যে মোটা করে বলতে হবে। আর হালকা একটা ধাক্কার মতো আওয়াজ হয়, ক, কফ। সবাই পড়ছেন না আপু, সবাই পড়ছেন না। কফ। ব্যাস ব্যাস। তাহলে আপু, আপনারা কি এই মাখরাজটা বুঝতে পারছেন? জি। ওকে, আরেকবার খেয়াল করে। তালুর সাথে লাগিয়ে জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে কফ। হ্যাঁ, আরো মোটা করে বলতে হবে, ক, কফ। আচ্ছা আপু, ঠিক আছে। ওকে, এবার 5 নাম্বার মাখরাজ। জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ, মানে জিহ্বার গোড়া তো আলা জিহ্বার কাছাকাছি, এত গোড়ায় না, আর একটু সামনে। শুনেন আগে। জিহ্বার জিহ্বার গোড়া থেকে একটু সামনে, ওই অংশটা উপরে তালুর সাথে লাগাতে হবে। তাহলে উচ্চারণ হবে ক্যাফ। এটা একদম নরমাল হরফ, এটার মধ্যে ভেজাল নেই। ক্যাফ। হ্যাঁ, একসাথে পড়ি সবাই, একসাথে পড়ি। এখন হচ্ছে আপনাদের মূল হচ্ছে এখন মাখরাজটা বোঝা, মাখরাজের সাথে মিলায়ে হরফটা ক্যাচ করা, প্র্যাকটিস করার টাইম পাবেন। আগে বুঝেন ক্যাফ। অনেকে অনেকের মোটা হয়ে যাচ্ছে আপু, মোটা হবে না, ক এরকম মোটা হবে না, জাস্ট নরমাল থাকবে। ক্যাফ, ক্যাফ, ওকে। হ্যাঁ, ক্যাফ, আপু ধন্যবাদ। তারপরে হচ্ছে 6 নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যভাগ, মানে জিহ্বার মাঝখান। জিহ্বার মধ্য জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে লাগিয়ে। জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে। আমি কথা বলার সময় অন্য কেউ কথা বললে আমার কথা এলোমেলো হয়ে যায়, শুনবেন মনোযোগ দিয়ে, এটাও কাজে আসবে। জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে লাগিয়ে। উচ্চারণ হবে 3টা হরফ, খেয়াল করি, আগে শুনি মনোযোগ দিয়ে। জিম, শিন, ইয়ে। আপনাদেরকে বলছি, যখন আমি বলি, যখন কথা বলি, তখন আপনারা সবাই কথা বলা শুরু করেন, তাহলে সবাই কিভাবে বুঝবে, আমার কথা কিভাবে বুঝবে?
যখন আমি বলি অন্তত ততক্ষণ চুপ থাকবেন, এরপরে যখন আমি অফ করি তখন আপনারা পড়বেন বাস। জিম, শিন, ইয়া, জিম Jin, ইয়া Ya, জিম Ya, জিম Jin, ইয়া আচ্ছা এবার Ya, হ্যাঁ, এবার হচ্ছে আমরা একটা একটা করে হরফ দেখি, কেমন? একটা একটা করে হরফ দেখি। জিমের মাখরাজটা কোত্থেকে আসতেছে? জিম, জিহ্বার মাঝখান, উপরের তালু। মাঝখান উপরের তালু থেকে জিম, জিম জিম, জিম ওকে। শিন, ইয়া, হুম, এই যে অনেক আপুরা আছে কি জিম বলতে গিয়ে জিম বলে। এখন দেখবেন মাখরাজ খেয়াল করলে এই ভুলটা আর হবে না। জিহ্বার মাঝখান উপরের তালুকে স্পর্শ করবে। জিম, 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 জিম হবে না আপু, জিম হবে না, মাখরাজ খেয়াল করতে হবে। জিহ্বার মাঝখান উপরের তালুতে লাগবে, জিহ্বার মাঝখান থেকে জিম উচ্চারণ হবে। জি, জিম, জিম জিম হবে না, জিম। উচ্চারণের পার্থক্য বুঝতে হবে, সঠিক আর ব্যাঠিক এটা পার্থক্য না বুঝলে সঠিকটা শেখা যাবে না। জিম বললে এটা ভুল হবে, এটা শক্ত হবে উচ্চারণ। আর বাংলাতে যে বর্গীয় জ যে আমরা বলি ওইটার মতোই জিম, ওরকমই শক্ত। জিম, জিম, জিম জিম হ্যাঁ, জিম, জিম, জিম জিম আবার জিম হচ্ছে কারো কারো। জিম হবে না, জিম হবে টোটালি বাংলা বর্ণের মতো, জ, জয়ের মতো জিম। জিম, জিম জিম আচ্ছা বাস বাস, একটু একটু মাহমুদ আপু বলেন তো জিমটা। জিম না আপু, জিম হবে না, আপনি জিহ্বার আগা থেকে উচ্চারণ করতেছেন, এটা হবে জিহ্বার মাঝখান থেকে। জিম, জিম এই তো এখন হয়েছে। এখন পড়া যখন কারেকশন করাই দেই এটা শুধু ক্ষণিকের জন্য না, এটা মনে রাখতে হবে এবং পড়ার সময় বুঝে শুনে পড়তে হবে। জিম, জিম ব্যাস। শিন, ইয়ে, আচ্ছা আপু বাস বাস, ওকে ওকে। এবার মাখরাজ একদিনে সব দিলে এলোমেলো হয়ে যাবে। আজকে শুধু 6টা মাখরাজ থাকবে, ঠিক আছে? আজকে শুধু মুখস্থ পড়ার মধ্যে 6টা মাখরাজ থাকবে এবং সামনের দিকে আমাদের অন্য কিছু পড়া থাকবে, ইজি ইজি কিছু পড়া থাকবে আজকে। আচ্ছা, সেটা হচ্ছে তৃতীয় পাঠ থেকে যুক্ত হরফ এবং মুক্ত হরফের আলোচনা। না, আমরা যে এটা মানে কি যুক্ত হরফ মুক্ত হরফ মানে কি, মানে হলো আমরা যে অ্যারাবিক 29টা হরফ, আমরা যে 29টা হরফ করছি এর মধ্যে কিছু হরফ এমন আছে যেটা পরের হরফের সাথে মিলায় লেখা যায় বা মিলায় আসে, একদম যুক্ত হয়ে আসে, যে হরফগুলো পরের হরফের সাথে মিলে আসে। আবার কিছু হরফ এমন আছে যে হরফগুলো কখনো পরেরটার সাথে মিলে আসে না, সবসময় পৃথক ভাবে আসে। এই জিনিসগুলো না বুঝলে পড়তে গেলে পরে ঝামেলা লাগবে, এজন্য জাস্ট এখানে দেখানো হয়েছে। যুক্ত হরফ, যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়। ঠিক আছে, হরফগুলো আপনারাই পড়েন দেখি, সুন্দর করে একসাথে পড়েন। বা একসাথে একসাথে, আগে পিছনে একসাথে।
মিম মিম নুন হা ইয়া আচ্ছা ব্যাস। এবার হচ্ছে মুক্ত হরফ, যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় না, এরকম হরফ হচ্ছে 7টি। আচ্ছা বলেন আপু। আলিফ 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 টান হবে। আলিফ 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 দাল দাল র র আচ্ছা হামজা তাহলে এই হামজাটা কি যুক্ত হরফ না মুক্ত হরফ? মুক্ত হরফ ঠিক আছে, ধরেন আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম দদ যুক্ত হরফ না মুক্ত হরফ, এক কথায় দ্রুত বলতে হবে। আচ্ছা যুক্ত হরফ ওকে। এবং হামজা নিয়ে একটু কথা আছে, হ্যাঁ খেয়াল করি হামজা নিয়ে কি কথা আছে। বলা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, শব্দে কথা বলবেন না, শব্দে অবস্থান ভেদে হামজা কখনো শব্দে অবস্থান ভেদে হামজা কখনো পরের হরফের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ হামজা শব্দের মাঝখানে আসলে পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়, আর শুরুতে আসলে পৃথকভাবে লিখতে হয়। এখানে কথাটা কি বলছে একটু বুঝায় বলি, যে আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি হামজা হচ্ছে মুক্ত হরফ, ঠিক আছে, হামজা হলো কি মুক্ত হরফ। কিন্তু খেয়াল করেন, কিন্তু কখনো কখনো হামজাটা পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়, এই জিনিসটা খুবই কম হয় কিন্তু মাঝে মধ্যে হয়। এটা কখন হয়? তো বলতেছে নর্মালি যখন হামজাটা শব্দের মাঝখানে আসে তখন মাঝে মাঝে এটাকে পরেরটার সাথে যুক্ত করে লেখা যায়, কিন্তু এটা সবসময় না, এটা মাঝে মাঝে। যখন হামজা শব্দের মাঝখানে আসে তখন কখনো এটাকে পরেরটার সাথে যুক্ত করে লেখা যায়, কিন্তু হামজা যদি শব্দের শুরুতে আসে তখন সব সময় এটাকে পৃথকভাবেই লিখতে হয়। তো যেহেতু হামজাটা ম্যাক্সিমাম সময় পৃথকভাবে আসে, এজন্য এটাকে মুক্ত হরফের মধ্যে গণ্য করা হয়েছে। বুঝতে পারছেন আপু? জি হামজাটা বেশিরভাগ সময় পৃথকভাবে আসে, কিন্তু মাঝে মধ্যে শব্দের মাঝখানে এসে পরেরটার সাথে মিলে লেখা যায়, এটা মাঝে মধ্যে। তো বেশিরটার দিকে খেয়াল করে এটাকে মুক্ত হরফের মধ্যে গণ্য করা হয়েছে। আচ্ছা তারপরে ছোট্ট আরেকটা পড়া, সেটা হচ্ছে আরবি হরফ। কেমন? আরবি হরফগুলো যখন শব্দ আকারে আসে তখন তো হরফের মূল আকৃতিটা থাকে না নরমালি। আরবি হরফগুলো দিয়ে যখন শব্দ গঠন করা হয় তখন প্রত্যেকটা শব্দের মূল যে রূপটা, আস্ত রূপটা থাকে না, তখন আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন হরফ, তাই না? বা লেখার একটা ধরন আছে, কিন্তু আপনি যখন বা দিয়ে একটা শব্দ বানাবেন পুরা বা তো আপনি খুঁজে পাবেন না, অর্ধেক পাবেন। তো বলতেছে যে আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার শুরুর অংশ দেখে চিনতে হয়। আরবি হরফগুলো মিলিত অবস্থায় কিভাবে চিনতে হয়? শুরুর অংশ তার দেখে। শুরুর অংশ দেখে চিনতে হয় হ্যাঁ, আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার শুরুর অংশ দেখে চিনতে হয়। শুরুর অংশ যেমন দেখেন, দেখে হ্যাঁ চিনতে হয় যেমন দেখেন বা যোগ আলিফ সমান সমান বা আলিফ। এখন দেখেন এখানে যখন বা আলিফ লিখলো তখন কি এই যে বার পুরা যে আসল রূপটা কি বাকি আছে? নেই কিন্তু। তারপরে আপনি কিভাবে অর্ধেক বুঝলেন এটা যে বা? কারণ শুরুর অংশ দেখে আপনি বুঝতে পারছেন, শুরুতে বায়ের মাথাটা আছে, আবার হচ্ছে একটা নুক্তা নুক্তা আছে, এটা দেখে আপনি বুঝতে পারছেন এটা কি বা। বা ঠিক আছে আপু? এরকম ভাবে সবগুলো হরফই যখন শব্দের মধ্যে আসবে তখন হচ্ছে আপনি শুরুর অংশটা দেখে বুঝতে পারবেন এটা কি বা না তা না থা। বুঝতে পারছেন? জি আচ্ছা এবার আজকের পড়া, মূল পড়া হচ্ছে আজকে এতটুকুই, কয়টা মাখরাজ আর দেন হচ্ছে এগুলো তো জাস্ট নজরে দেখার মতো পড়া। ওকে, এবার আপনারা 2 মিনিট সময় আমার সাথে একটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে সবাই আমরা একসাথে আজকে শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা একটুখানি মাস্ক করব একসাথে, ঠিক আছে আপু? আমি পড়বো আপনারাও পড়বেন। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم 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 আমরা কিন্তু আপু এখন হরফ শিখছি, মাখরাজও মোটামুটি পারি,
হরফ কিন্তু অশুদ্ধ পড়লে কোনো গতি নেই, হরফ শুদ্ধ করে পড়তে হবে, ঠিক আছে? যেমন হ্যাঁ, এবার 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 ভেঙে ভেঙে দেখাই। যেমন আউযু, এখানে এটা হচ্ছে জাল পেশ জু, আউযু, এটাকে আউযু বলা যাবে না, হ্যাঁ, আউযু বলা যাবে না, জাল যেহেতু নরম করে বলতে হবে। আউযু, আউযু, তারপরে আউ, হামজার পরে এখানে আইন আছে, প্রথমে হামজা জবর আ, তারপরে আইন, আউ, প্রথমটা হামজা পরেরটা আইন, আউযু, আউযু। এখানে হ্যাঁ, পুরোটা বলতেছি না আমি, এখন অল্প করে বলতেছি। আউযু, এখানে পড়ার সময় আউ বললে এখন আর হবে না, ঠিক আছে? একদম স্পষ্ট করে বলতে হবে আউযু। কি বলতে হবে? আউযু, আউযু, আউযু। এতটুকুই শুদ্ধ করে পড়েন দেখি, একটা শব্দই পড়েন শুদ্ধ করে। আউযু, আউযু, ওযু আউযু, আউযু। ব্যাস ব্যাস, এবার এবার আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি হ্যাঁ, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি এতটুকু যদি পড়েন তাও একটা অর্থবোধক বাক্য হবে। আউযু বিল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। আমাদের রাগ উঠলে বেশি বেশি আউযু বিল্লাহ পড়া দরকার। আচ্ছা, তো আজকে আপনাদের শুধু আউযু বিল্লাহ এতটুকুই থাকবে, ঠিক আছে? এর বেশি না, জাস্ট আউযু বিল্লাহটা প্র্যাকটিস করে আমাকে নেক্সটে শোনাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি, আউযু আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি আউযু বিল্লাহি বিল্লাহি। আউযু বিল্লাহি আচ্ছা, নেক্সট ক্লাসে শুনবো কারটা সবচেয়ে শুদ্ধ এবং সুন্দর হয়, ঠিক আছে আপু? আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে। সবাই সময় মতো ক্লাসে উপস্থিত থাকবেন এবং সবাই উপস্থিত থাকবেন, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। কারণ ক্লাসে না থাকলে পড়ার একাগ্রতা নষ্ট হয়ে যায়, তাল থাকে না পড়ার মধ্যে। তো ঠিক আছে আপু, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপের মধ্যে অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম।